হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। আমরা একাদশ শ্রেণীর উপবৃত্তের অঙ্ক করছিলাম। উপবৃত্তের বহু বিকল্পধর্মী অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত অঙ্ক কমপ্লিট হয়েছে। দীর্ঘর অঙ্ক করছি আমরা। দীর্ঘর উপর বেশ কয়েকটা ক্লাস হয়েও গেছে, যেগুলো অবশিষ্ট আছে। কমপ্লিট হয়েছে আমাদের দীর্ঘ দীর্ঘ 4-এর দাগ পর্যন্ত, 4-এর দাগ নয়, দীর্ঘ 6-এর দাগের 6-এর দাগ পর্যন্ত হয়ে গেছে। 6-এর দাগ পর্যন্ত হয়ে গেছে। আজকে আমরা 7-এর দাগ থেকে শুরু করবো দীর্ঘ। ওকে, ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। 2025 যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য আমরা রায় মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করেছি। 21টা মডেল কোয়েশ্চেন পেপার সম্পূর্ণ সলিউশন আছে। ওকে, শুরু করছি আজকের ক্লাস উপবৃত্তের ওপর। উপবৃত্ত দীর্ঘর 7 থেকে। দেখো কি বলেছে দীর্ঘ 7-এরটা। দীর্ঘ 7-এরটা বলা আছে x² / 6 + y² / 2 উপবৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুর কেন্দ্র থেকে একক দূরত্ব দূরত্ব 2 একক, ওই বিন্দুর উৎকেন্দ্রিক কোণ। মানে যে বিন্দুর উপবৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দু, একটা বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব 2 একক বলে দিয়েছে। এটা একটা উপবৃত্ত যদি হয়ে থাকে, x এর নিচের মানটাই বড় আছে এরকম। এবার উপবৃত্তের উপর কোনো একটা বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে 2 একক, ঠিক আছে। সেটা যদি হয় তাহলে সেই বিন্দুর উৎকেন্দ্রিক কোণ চেয়েছে। উপবৃত্তের সমীকরণ মনে করো এই বিন্দুটা, যে এই বিন্দুর উৎকেন্দ্রিক কোণ মনে করো 2 একক, তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটার উৎকেন্দ্রিক কোণ চাইছে। বোঝা গেল? উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, উপবৃত্তের সমীকরণ x² / 6 + y² / 2 = 1। ঠিক আছে, এটা দেওয়া আছে উপবৃত্তের সমীকরণ। তাহলে এখানে a² = 6, a = √6, b² = 2, b = √2 হয়েছে। অতএব উপবৃত্তের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক, অতএব উপবৃত্তের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক a cos θ, এর মান √6, √6 cos θ, মানে উৎকেন্দ্রিক কোণটা যদি থিটা হয়, ঠিক আছে। আমরা ধরি উৎকেন্দ্রিক কোণ থিটা লিখে নেব এখানে। ধরি বিন্দুর উৎকেন্দ্রিক কোণ, মানে ওই বিন্দুর, ধরি ওই বিন্দুর উৎকেন্দ্রিক কোণ থিটা আমরা ধরে নিচ্ছি। ধরি ওই বিন্দুর উৎকেন্দ্রিক কোণ থিটা, তাহলে উপবৃত্তের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক √6 cos θ, √2 sin θ। ঠিক আছে, আচ্ছা। এবার বলছে যে এই বিন্দু থেকে উপবৃত্তের কেন্দ্র কত? উপবৃত্তের কেন্দ্র 0,0। ঠিক আছে, এই উপবৃত্তের কেন্দ্র 0,0। আচ্ছা, 0,0 হলে উপবৃত্তের কেন্দ্র 0,0, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত? অতএব শর্তানুসারে যেটা হয়ে যাচ্ছে, এই যে এটা দেওয়া আছে √6 cos θ - 0 তার স্কোয়ার প্লাস √2 sin θ - 0 তার স্কোয়ার = 2, বা এটা স্কোয়ার করে দিলে, উভয় দিকে স্কোয়ার করে দিলে এটা হয়ে যাচ্ছে √6 cos θ হয়ে যাচ্ছে, তার মানে আলটিমেট এটা দাঁড়িয়ে যাচ্ছে উভয় দিকে স্কোয়ার করে দিলে, তাহলে এইটা স্কোয়ার হিসেবে বসে যাবে, হয়ে যাচ্ছে 6 cos² θ প্লাস 2 sin² θ = 4, বা 6 cos² θ প্লাস 2 ইন্টু একটা অপেক্ষাকে হয় পুরোটাকে সাইনে নিয়ে চলো বা পুরোটাকে কসে নিয়ে চলো। আমরা কসে নিয়ে যাচ্ছি, sin² θ মানে 1 - cos² θ = 4, বা 6 cos² θ প্লাস 2 মাইনাস 2 cos² θ = 4, বা 6 - 2 4 cos² θ = 4 - 2, বা 4 cos² θ = 2, বা cos² θ = 2/4, বা cos θ = প্লাস মাইনাস হাফ। cos θ = প্লাস মাইনাস হাফ। এটা যদি দেখো আমরা ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার যেটা করেছো, ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টার, অল সাইন ট্যান কসের চ্যাপ্টার, এখানে কসের ভ্যালু প্লাসও আছে মাইনাসও আছে। ঠিক আছে, কসের ভ্যালু যদি প্লাস মাইনাস দুটোই থাকে, তাহলে cos θ এর মান কি কি হতে পারে? এখানে দেখো, যদি এখানে হাফ এলো,
না হাফ হয়ে যাচ্ছে, তাহলে কস থিটা 1/√2 হয়ে যাচ্ছে, 1/√2। ঠিক আছে, তাহলে প্লাস হাফের জন্য এই রুমে থিটার মান হয়ে যাচ্ছে, এই রুমে কস প্লাস হয়ে যাচ্ছে π/4, কস π/4 এর মান 1/√2, তাই তো, প্লাস 1/√2 যেটা। সেকেন্ড রুমে একটা মান হবে, সেকেন্ড রুমে হচ্ছে মাইনাস কস সাইন প্লাস কস মাইনাস। সেকেন্ড রুমে থিটার মান হয়ে যাবে 3π/4, সেকেন্ড রুমে থিটার মান 3π/4। থার্ড রুমে কস মাইনাস, থার্ড রুমে মাইনাস হয়ে যাবে, এই যে পাই এখানে হচ্ছে পাই প্লাস π/4, এটা হয়ে যাচ্ছে 5π/4। আর ফোর্থ রুমে কস মাইনাস কস প্লাস, এখানে মাইনাস এখানে মাইনাস আর এই দুটোতে প্লাস, এখানে হয়ে যাবে 7π/4। এই চারটে হচ্ছে থিটার মান। দেখো এই চারটে আসছে থিটার মান, π/4, 3π/4, 5π/4 বা 7π/4, যে কোনো একটা হলেই এটা ম্যাচ করবে বলছে। ঠিক আছে, তাহলে ওই বিন্দুর উৎকেন্দ্রিক কোণ এই চারটে এগুলো আসছে। অতএব বিন্দুটির উৎকেন্দ্রিক কোণ এটা 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 অথবা এটা। ঠিক আছে, অতএব বিন্দুটির উৎকেন্দ্রিক কোণ π/4, 3π/4, 5π/4 অথবা 7π/4, এইটা আসছে। দেখো বিন্দুটির উৎকেন্দ্রিক কোণ এটা। নেক্সট দেখো 8 দাগের, দেখে নাও প্রসেসটা, একদমই সহজ অঙ্ক। 8 দাগের দেখো, আটের দাগের কি বলেছে? 8 দাগের বলা আছে যে পিকিউ সরলরেখা x² + y² + b² = 1 উপবৃত্তের যে কোনো দ্বিগুণ কোটি হলে পি এর নিকটতম পিকিউ এর সমত্রিখণ্ডিত বিন্দুর সঞ্চার পথ। আচ্ছা, এটা একটা উপবৃত্ত x² + y² + b², মনে করো এইটা হবে। তাহলে এইটা একটা নাভি হলে, নাভি বিন্দু দিয়েই বলেছে তো, দ্বিগুণ কোটি হলে কোনো বিন্দুর, আচ্ছা এটা যে কোনো বিন্দু বলেছে, আমরা যে কোনো বিন্দুটা নিচ্ছে, এটা সমত্রিখণ্ডিত হচ্ছে। তাহলে মনে করো এই একটা বিন্দু, এইখানে এই একটা বিন্দু, এইটা এখানে সমত্রিখণ্ডিত হয়েছে, তাহলে উপরের দিকের পার্টটা 1 পার্ট আর নিচের দিকের এই পুরো পার্টটা 2 পার্ট, 1:2 মনে করো। ঠিক আছে, যে বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়েছে, হ্যাঁ, পি এর নিকটতম পিকিউ সরলরেখা উপবৃত্তের যে কোনো দ্বিগুণ কোটি হলে পি এর নিকটতম পিকিউ এর সমত্রিখণ্ডিত বিন্দুর সঞ্চার পথ, যে বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়েছে। ঠিক আছে, তাহলে সমত্রিখণ্ডিত হয়েছে 3টে এতে। ঠিক আছে, দ্বিগুণ কোটি হলে পি এর নিকটতম বিন্দু। পিকিউ সরলরেখা এই x² + a² + y² b² = 1 উপবৃত্তের যে কোনো দ্বিগুণ কোটি। তাহলে আমরা মনে করছি এই বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়েছে, এই বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়েছে। এই বিন্দুটির স্থানাঙ্ক, যে বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়েছে সে তার স্থানাঙ্ক মনে করি। আচ্ছা, উপবৃত্তের সমীকরণ কি? উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে x² / a² + y² / b²। এটা দেওয়া আছে x² / a² + y² / b² = 1। ঠিক আছে, x² / a² + y² / b² = 1 উপবৃত্তের যে কোনো দ্বিগুণ কোটি পি এর নিকটতম পিকিউ এর সমত্রিখণ্ডিত বিন্দুর সঞ্চার পথ। হ্যাঁ, পি এর নিকটতম হয়ে যাচ্ছে, এবং তাহলে এটা যদি পি কিউ এর সমত্রিখণ্ডিত, এটা পি হয়ে গেলে এটা কিউ হয়ে যাচ্ছে, এর নিকটতম এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, পি কিউ এর নিকটতম হয়ে যাচ্ছে এটা। এবার দেখো এখানে যেটা আসছে, বলছে যে বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়। ঠিক আছে, যে বিন্দুতে সমত্রিখণ্ডিত হচ্ছে, তাহলে এর নিকটতম বিন্দু এটা, মনে করি এটা একটা নাম দিচ্ছি আর বিন্দুতে মনে করো এখানে আর বিন্দুটা নিকটতম হচ্ছে পি বিন্দুর, মনে করি আর বিন্দুটি পি বিন্দুর নিকটতম। এখানে আর বিন্দু পি এর নিকটবর্তী, যেখানে সমত্রিখণ্ডিত হয়েছে। ধরে নিচ্ছি আর বিন্দু স্থানাঙ্ক, তাহলে যে বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়েছে তার সঞ্চার পথের সমীকরণ চেয়েছে, যে বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়েছে তার সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে,
তাহলে ধরি আর বিন্দুর স্থানাঙ্ক এইচ কে আমরা ধরে নিচ্ছি। আর বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরছি এইচ কে, ঠিক আছে। এবার দেখো আমরা পি বিন্দুর স্থানাঙ্ক এখানে কি বলতে পারি? পি বিন্দুর স্থানাঙ্ক একটা বৃত্তের উপর উপবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্ক আমরা a cos θ b sin θ উপবৃত্তের ক্ষেত্রে যে কোনো ধরাই যায়, কারণ এটি প্যারামেট্রিক ফর্ম, ঠিক আছে। ধরি পি বিন্দুর স্থানাঙ্ক, ধরি পি বিন্দুর স্থানাঙ্ক a cos θ b sin θ এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক a cos θ মাইনাস b sin θ। এটা নেগেটিভ দিকে বলে মাইনাস হয়ে যাবে, এখানে a cos θ হচ্ছে b sin θ, এটা a cos θ ঋণাত্মক দিকে আসছে, মাইনাস b sin θ হলো। এবার এই দুটো বিন্দু এইটাকে m মনে করো, 1টাকে এটাকে 2 মনে করো, 1:2 অনুপাতে কাট করছে, ঠিক আছে, 1:2 অনুপাতে কাট করছে। তাহলে অতএব আর বিন্দু স্থানাঙ্ক মানে অন্তর্বিভক্তের যে ফর্মুলা, সেই ফর্মুলার সাহায্যে mx2, ঠিক আছে, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, সেই ফর্মুলা প্রয়োগ করবো আমরা আর বিন্দু স্থানাঙ্ক। অতএব আর বিন্দু স্থানাঙ্ক আর সেটাকে এইচ এর সঙ্গে সমান করে দেবো। আর বিন্দু স্থানাঙ্ক কত হয়ে যাচ্ছে? mx2 a cos θ b sin θ, এই যে a cos θ 1 into a cos θ প্লাস 2 into এটাও a cos θ 2a cos θ বাই 2 প্লাস 1 কমা মাইনাস b sin θ প্লাস 2b sin θ বাই 2 প্লাস 1 is equal to 3a cos θ by 3 comma b sin θ by 3। অতএব h is equal to 3a cos θ by 3। অতএব cos θ is equal to h by a, 3 কেটে গিয়ে, আর sin θ is equal to আচ্ছা b sin θ by 3 is equal to k। অতএব sin θ is equal to 3k by b। এবার আমরা কি জানি? এখানে দেখো আমরা জানি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ 1, sin θ এর ভ্যালু হচ্ছে 3k by b তার স্কয়ার প্লাস a স্কয়ার বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে ফর্ম আসছে a স্কয়ার বাই a স্কয়ার প্লাস 9k স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। অতএব বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ, তাহলে h এর জায়গায় x হয়ে যাবে, k এর জায়গায় y হয়ে যাবে। অতএব বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ হবে, অতএব বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস 9y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এটা আসছে দেখো, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস 9y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। কি বলেছে? সঞ্চার পথ সমত্রিভুজের সঞ্চার পথ নির্ণয় করো। এটা সঞ্চার পথ বেরিয়ে গেছে দেখো। তাহলে এটাকে লসাগু করলে x স্কয়ার b স্কয়ার 9 স্কয়ার y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার হবে। এবার দেখো 8 এর দাগের হলো 9 এর দাগের। দীর্ঘ একদম শেষের দিকের অঙ্কে এসে গেছি আমরা, আজকের ক্লাসে হয়তো কমপ্লিট হয়ে যাবে। 9টা কি বলেছে? দেখাও যে উপবৃত্তের সহায়ক বৃত্তের যে দ্বিগুণ কোটি নাভিগামী তা উপবৃত্তের উপাক্ষের দৈর্ঘ্যের সমান। আচ্ছা, উপবৃত্তের সহায়ক বৃত্ত সহজ অঙ্ক। দেখো এইটা মনে করো একটা উপবৃত্ত। এবার সহায়ক বৃত্ত কোনটা? উপবৃত্তের পরাক্ষকে ব্যাস করে যে বৃত্ত হয় সেটাই সহায়ক বৃত্ত। মানে এইটা ব্যাস হবে, এইটা ব্যাস হলে একে ধরে একটা বৃত্ত হবে, মানে এইরকম হয়ে যাচ্ছে, এইরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে, খুব একটা এইরকম একটা বৃত্ত হবে। এবার কি বলেছে? উপবৃত্তের সহায়ক বৃত্ত হয়ে গেল। উপবৃত্তের সহায়ক বৃত্তের যে দ্বিগুণ কোটি নাভিগামী। আচ্ছা, এটা মনে করো উপবৃত্তের নাভি স্থানাঙ্ক। তাহলে এইটা যদি আমরা নিয়ে নিই, এটা মনে করো পি পি ড্যাশ, আর এই বৃত্তের ভেতর কিউ পি ড্যাশ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। ধরা যাক উপবৃত্তের সমীকরণ, ধরা যাক উপবৃত্তের সমীকরণ
এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, সহায়ক বৃত্ত বুঝতে পারলে যে পরাক্ষকে ব্যাস করে যে বৃত্ত হবে সেটাই সহায়ক বৃত্ত। এখানে উপবৃত্তের সমীকরণ এইটা, তাহলে পরাক্ষ দৈর্ঘ্য কত, উপাক্ষ দৈর্ঘ্য সমান বলেছে, উপাক্ষের দৈর্ঘ্য 2b একক আর পরাক্ষ 2a একক, তাই তো? উপাক্ষের দৈর্ঘ্য 2a একক, উপাক্ষের দৈর্ঘ্য 2b, পরাক্ষ 2a একক। তাহলে এইটা বলেছে নাভিগামী যে দ্বিগুণ কোটি নাভিগামী, হ্যাঁ, তার উপবৃত্তের উপাক্ষের সঙ্গে সমান। তাহলে দ্বিগুণ কোটিটা যেটা সেটা সঙ্গে সমান হবে। তাহলে এখানে দেখো আমরা চারটে বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। তাহলে এই যে সহায়ক বৃত্তে, তাহলে সহায়ক বৃত্তের সমীকরণ কত, সহায়ক বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে। তাই এর উপর যে কোনো দুটো বিন্দু পি আর পি ড্যাশের স্থানাঙ্ক কত, পি বিন্দু স্থানাঙ্ক, পি এবং কিউ বিন্দুটা হচ্ছে বৃত্তের উপর অবস্থিত, আর কিউ এবং কি ড্যাশ, পি এবং পি ড্যাশ বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত, পি আর পি ড্যাশ, কিউ আর কিউ ড্যাশটা তোমার উপবৃত্তের উপর অবস্থিত। পি বিন্দু স্থানাঙ্ক এ কস থিটা এ সাইন থিটা। আচ্ছা, পি ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক এ কস থিটা মাইনাস এ সাইন থিটা। কিউ বিন্দু স্থানাঙ্ক কত, এ কস থিটা বি সাইন থিটা। কিউ ড্যাশ বিন্দু স্থানাঙ্ক এ কস থিটা মাইনাস বি সাইন থিটা। ঠিক আছে, এইগুলো চারটে বিন্দু স্থানাঙ্ক হলো। এবার দেখো কিউ কিউ ড্যাশ এর সমীকরণ নির্ণয় করছি। কিউ কিউ ড্যাশ এর সমীকরণ, কিউ কিউ ড্যাশ বিন্দুর সমীকরণ, এই কিউ কিউ ড্যাশ সরলরেখার সমীকরণ, কিউ কিউ ড্যাশ এর সমীকরণ হয়ে যাচ্ছে এই দুটো দিয়ে। তাহলে ওয়াই মাইনাস বি সাইন থিটা বাই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এ কস থিটা ইজ ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মাইনাস বি সাইন থিটা মাইনাস বি সাইন থিটা বাই এ কস থিটা মাইনাস এ কস থিটা। এটা জিরো হয়ে কোনাকুনি গুণ করলে জিরো হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এক্স মাইনাস এ কস থিটা ইজ ইকুয়াল টু, এটা জিরো আসছে, কোনাকুনি গুণ করলে জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখানে যে মানটা হয়ে যাচ্ছে এটা কোনাকুনি জিরো। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটা জিরো হয়ে যাচ্ছে, জিরো, এটা জিরো, তাহলে কোনাকুনি গুণ করলে জিরো। তাহলে এক্স মাইনাস এ কস থিটা ইজ ইকুয়াল টু 2b সাইন থিটা, তাই তো? বা এক্স মাইনাস এ কস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 2b সাইন থিটা আসছে, তাই তো? এটাই আসছে। এ কস থিটা বি সাইন থিটা, এ কস থিটা মাইনাস বি সাইন থিটা। হলো, এই মানটা আসছে। এবার এটা কোন বিন্দুগামী, এটা নাভি বিন্দুগামী, মানে নাভি বিন্দু হয়ে যাচ্ছে এই কমা জিরো, তাই তো? নাভি বিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে এই কমা জিরো। তাহলে নাভি বিন্দু স্থানাঙ্ক যদি এই কমা জিরো হয়ে যায়, তাহলে এক্স এর জায়গায় এই আর ওয়াই এর জায়গায় জিরো, ওয়াই এখানে নেই যদিও, ঠিক আছে? তাহলে এই মানটা হয়ে যাচ্ছে যেটা, এখান থেকে ডাইরেক্ট আমরা এটা তো জিরো পেয়ে যাচ্ছি, কোনাকুনি গুণ করলে জিরো হচ্ছে। তাহলে এইটা ইন্টু, আচ্ছা এইখানে মানটা আমরা এইটা পেয়ে যাচ্ছি, দেখো এই যে মানটা, এইখানে মানটা পাচ্ছি, এইটা তো আসছে না একদম, এটা গুণ আকারে আছে, তো এটা গুণ আকারে আছে, অতএব মাইনাস 2b সাইন থিটা, এটা গুণ আকারে আছে, ইন্টু এক্স মাইনাস এ কস থিটা ইজ ইকুয়াল টু জিরো, অতএব এক্স মাইনাস এ কস থিটা সমান জিরো। এটা পজিটিভ দিকে এই কমা জিরো বিন্দুগামী, যেহেতু এই কমা জিরো বিন্দুগামী, এক্স এর জায়গায় এই বসিয়ে দিলে মাইনাস এ কস থিটা সমান জিরো, তাহলে ই ইজ ইকুয়াল টু কস থিটা হয়ে যাচ্ছে। দেখে নাও, ই ইজ ইকুয়াল টু কস থিটা, ঠিক আছে? এ কেটে যাচ্ছে, যদি এদিকে নিয়ে চলে যাই, এ কস থিটা ওদিকে নিয়ে চলে যাই, এ কেটে গিয়ে ই ইজ ইকুয়াল টু কস থিটা। এবার দেখো, এবার কি বলেছে, নেক্সট পার্টে যাচ্ছি আমরা, এটা কিছুটা এগিয়ে গেলাম। এবার বলেছে যে নাভিগামী সহায়ক বৃত্তের যে দ্বিগুণ কোটি নাভিগামী
তাহলে সহায়ক বৃত্তের যে দ্বিগুণ কোটিটা চেয়েছে, যে দ্বিগুণ কোটি নাভিগামী তা উপবৃত্তের উপাক্ষের দৈর্ঘ্য সমান, অর্থাৎ যে দ্বিগুণ কোটি, অর্থাৎ এইটা একটা কোটি এইটা একটা কোটি, মানে পি পি ড্যাশের দূরত্ব নির্ণয় করতে হবে। পি পি ড্যাশটা বলছে উপাক্ষের দৈর্ঘ্য সমান হবে, মানে এই যে দৈর্ঘ্যটা হবে এই উপাক্ষটা, এটা উপাক্ষ তো, এইটা আর এটা সমান বলেছে। আমাদের চিত্র অনুযায়ী দেখতে একটু এদিক ওদিক হলেও অ্যাকচুয়ালি এটা সমান হবে। ঠিক আছে, এবার দেখো আমরা সেটা নির্ণয় করছি। অতএব পি পি ড্যাশ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, আচ্ছা পি এর স্থানাঙ্ক এইটা, পি ড্যাশের স্থানাঙ্ক এইটা, পি পি ড্যাশ, তাই তো। আচ্ছা এই দুটো বিন্দু দূরত্ব নির্ণয় করতে হবে। এইটা আসছে দেখো পি পি ড্যাশ এ কস থিটা মাইনাস এ কস থিটা, এ কস থিটা মাইনাস এ কস থিটা তার স্কোয়ার প্লাস এ সাইন থিটা মাইনাস মাইনাসে প্লাস এ সাইন থিটা তার স্কোয়ার, এত একক। এইটা আসছে এ কস থিটা কেটে 0 হয়ে যাচ্ছে, তাহলে চলে আসছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আসছে, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা চলে আসছে। এবার দেখো আমরা এখানটা একটু মুছে দিচ্ছি, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আসছে রুটের মধ্যে। এখান থেকে ক্যালকুলেশনটা করব। অতএব পি পি ড্যাশ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2 1 প্লাস 1 2, 2 স্কোয়ার 4 হয়ে যাচ্ছে, 4 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, 4 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এত একক ইজ ইকুয়াল টু, এটা তাহলে বাইরে এলে, আচ্ছা এটা এখানেই রাখছি, 4 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা এত একক। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে, এর মান আমরা ই বের করেছি, রুট ওভার অফ 4 স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার এত একক। 1 মাইনাস ই স্কোয়ারের মান কত? আমরা জানি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু একটা সম্পর্ক আমরা থিওরি ক্লাসটা দেখবে আলোচনা করেছি, সহায়ক বৃত্ত সম্পর্কে, এই বিভিন্ন সূত্র সম্পর্কে। বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার, ই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ওটাকে সিম্পলিফাই করলে এটা চলে আসছে। তাহলে 1 মাইনাস ই স্কোয়ারের মান বি স্কোয়ার বাই এ স্কোয়ার আসছে, ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 4 স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার এত একক। এ স্কোয়ার কেটে গেল, কেটে গিয়ে কত চলে আসছে, কেটে গিয়ে চলে আসছে রুট ওভার অফ 4 বি স্কোয়ার এত একক ইজ ইকুয়াল টু 2 বি একক ইজ ইকুয়াল টু উপাক্ষের দৈর্ঘ্য। দেখো প্রমাণ হয়ে গেল সহজে, উপাক্ষের দৈর্ঘ্য হয়ে গেল। ঠিক আছে, নেক্সট দেখো, প্রসেসটা দেখে নাও। 9 এর দাগের হয়ে গেল, এবার 10 এর দাগের অঙ্কে যাবো আমরা। 9 এর দাগের অঙ্ক হয়ে গেল, এবার 10 এর দাগে যাবো। দেখো যে কোনো অঙ্কের সলিউশন আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে। যে কোনো সলিউশনের প্রবলেম, যে কোনো প্রবলেমের সলিউশন আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। নেক্সট দেখো 10 এর দাগের কি বলছে। 10 এর দাগে বলা আছে একটি উপবৃত্তের কেন্দ্র ও এবং অর্ধ উপাক্ষ মানে অর্ধেক উপাক্ষ বি উপবৃত্তের উপর অবস্থিত পি বিন্দুর কোটি বর্ধিতাংশ তার সহায়ক বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এটাও একই রকমের অঙ্ক, চিত্রটা মোটামুটি আমরা আন্দাজ করতে পারছি। এবার এটাকে কেন্দ্র করে যদি বৃত্ত হয়ে যায় এইরকম গিয়ে এইরকম গিয়ে এইরকম গিয়ে, এইটা একটা বৃত্ত মনে করো। এটাকে মনে করো পি বিন্দুর অর্ধ ও কেন্দ্র অর্ধপাক্ষ বি, এটা ও কেন্দ্র অর্ধপাক্ষ বি, এদিকটা বি। ঠিক আছে, উপবৃত্তের উপর অবস্থিত পি বিন্দুর কোটির বর্ধিতাংশ সহায়ক বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। পি বিন্দুর কোটির বর্ধিতাংশ সহায়ক বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু। ঠিক আছে, কোটির বর্ধিতাংশ কিউ বিন্দুতে ছেদ করলো। এবার দেখো পি বিন্দু দিয়ে অঙ্কিত ও কিউ সরলরেখার সমান্তরাল সরলরেখা, পি বিন্দু দিয়ে অঙ্কিত ও কিউ সরলরেখার, পি বিন্দু দিয়ে অঙ্কিত ও কিউ সরলরেখার, এই যে এটা ও কিউ সরলরেখার সমান্তরাল সরলরেখা পি বিন্দু দিয়ে অঙ্কিত করলে এটা এইরকম হবে। ঠিক আছে, ও কিউ সরলরেখার সমান্তরাল সরলরেখা পরাক্ষকে ছেদ করেছে, জি বিন্দুতে ছেদ করেছে। এটা জি বিন্দু, এই বিন্দুটা যেটা ছেদ করেছে এই ছেদ বিন্দুটা জি বিন্দু। ঠিক আছে, এটা বি, এই দৈর্ঘ্যটা বি। ঠিক আছে,
তাহলে বলেছে প্রমাণ করতে বলেছে যে প্রমাণ করো পিজি ইজ ইকুয়াল টু বি, প্রমাণ করতে বলেছে পিজি এই দৈর্ঘ্যটা পিজি ইজ ইকুয়াল টু বি প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখানে দেখো এখানে কি বলেছে, উপবৃত্তের কেন্দ্র ও অর্ধপাক্ষ বি, উপবৃত্তের কেন্দ্র ও অর্ধ উপাক্ষ সমান বি একক। ঠিক আছে, উপাক্ষের দৈর্ঘ্য বি একক। আচ্ছা, পি বিন্দুর উপবৃত্তের ওপর পি বিন্দুর কোটির বর্ধিতাংশ, উপবৃত্তের ওপর পি বিন্দুর কোটির বর্ধিতাংশ সহায়ক বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। সহায়ক বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। পি বিন্দু দিয়ে অঙ্কিত ও কিউ সরলরেখার সমান্তরাল সরলরেখা পরাক্ষকে জি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দু দিয়ে ও কিউ এর সমান্তরাল সরলরেখা পরাক্ষকে জি বিন্দুতে ছেদ করেছে, জি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে পি জি ইজ ইকুয়াল টু বি। এখানে দেখো, অতএব এই দুটো ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, এটা তো নাভি লম্ব অর্থাৎ লম্ব 90 ডিগ্রি কোণ করছে। ঠিক আছে, কোণ পি, এটা যদি একটা নাম দিই আমরা, এটা ই নাম দিচ্ছি, কোণ পিইজি সমান কোণ কিউইজি সমান 90 ডিগ্রি। আচ্ছা, পিজি সমান্তরাল ও কিউ। ঠিক আছে, আচ্ছা পি আর পি কমা কিউ বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত এবং ও কমা জি বিন্দু এরাও একই সরলরেখার উপর অবস্থিত। তাহলে কি হয়ে যাচ্ছে, এটা লম্ব প্লাস, তার এই যে দুটো ত্রিভুজ ও ই কিউ এবং ত্রিভুজ জিইপি, এই ত্রিভুজটা সদৃশ হয়ে যাচ্ছে। তাহলে সদৃশের শর্তানুযায়ী যেটা হচ্ছে ও কিউ বাই পিজি ইজ ইকুয়াল টু কিউই বাই পিই, এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলেছে, একটা জিনিস লেখার বাকি রয়ে গেছে, পি বিন্দু স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, পি বিন্দু মানে পি বিন্দুটা উপবৃত্তের উপর অবস্থিত আছে, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক হবে এ কস থিটা কমা বি সাইন থিটা। আর তারপরে এদিকে করছি ক্যালকুলেশন, কিউ বিন্দু স্থানাঙ্ক, কিউ বিন্দুটা সহায়ক বৃত্তের উপর অবস্থিত আছে, কিউ বিন্দু স্থানাঙ্ক এ কস থিটা এ সাইন থিটা। ঠিক আছে, এরপর ওখানে গেছি আমরা। অতএব এবার এই মানটা বসাচ্ছি। ও কিউ কত, ও কিউ আমরা এটা হয়ে যাচ্ছে, ও কিউ বৃত্তটার ব্যাসার্ধ এ হয়ে যাচ্ছে, ও কিউটা বৃত্তের ব্যাসার্ধ এ হয়ে যাচ্ছে ও কিউ। আচ্ছা, এবার দেখো পিজি আমরা জানি না, অজানা। এবার দেখো এইটা হয়ে যাচ্ছে কিউই মানে এই সহায়ক বৃত্তের স্থানাঙ্কের যে ওয়াই এর মানটা আর কি। ঠিক আছে, কোটিটা যেটা কিউ, তাহলে এ সাইন থিটা এখানে আসছে, এ সাইন থিটা। আর পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে উপবৃত্তের ওপর যেটা এইটা বি সাইন থিটা, সাইন থিটা ক্যান্সেল। অতএব এ বাই পিজি ইজ ইকুয়াল টু এ বাই বি, অতএব পিজি বাই এ ইজ ইকুয়াল টু বি বাই এ, অতএব পিজি ইজ ইকুয়াল টু বি বাই এ ইন্টু এ কেটে গেল,
পিজি ইজ ইকাল টু বি, পিজি ইজ ইকাল টু বি প্রমাণিত। দেখো পিজি ইজ ইকাল টু বি, এটা প্রমাণিত। পিজি ইজ ইকাল টু বি প্রমাণিত। ঠিক আছে, দেখানোর প্রসেসটা 10 অঙ্ক কমপ্লিট হলো। নেক্সট দেখো 11 অঙ্ক দেখো এবার। অঙ্ক কি বলা আছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 উপবৃত্তের উপর অবস্থিত পি ও কিউ বিন্দুর উৎকেন্দ্রিক কোণ। একটা উপবৃত্ত যে কোনো, যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার উপবৃত্ত এইরকমই হয়। ঠিক আছে, যে কোনো দুটো বিন্দু বলেছে উপবৃত্তের উপর যাদের উৎকেন্দ্রিক কোণ বলা আছে। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, মনে করো এখানে পি, যে কোনো দুটো বিন্দু পি কিউ যেখানে হোক নিলেই হবে। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 উপবৃত্তের ওপর পি ও কিউ যে কোনো দুটি, উপবৃত্তের ওপর পি ও কিউ যে কোনো দুটি বিন্দু। ঠিক আছে, আচ্ছা উপবৃত্তের ওপর পি ও কিউ যে কোনো দুটি বিন্দু, উপবৃত্তের ওপর পি ও কিউ যে কোনো দুটি বিন্দু, যে কোনো দুটি বিন্দু যাদের যাদের উৎকেন্দ্রিক কোণ যথাক্রমে, যাদের উৎকেন্দ্রিক কোণ যথাক্রমে কত কত, আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা। অতএব পি বিন্দু স্থানাঙ্ক কত হবে, উপবৃত্তের পি বিন্দু স্থানাঙ্ক এখানে হয়ে যাবে, পি বিন্দু স্থানাঙ্ক এটা হয়ে যাচ্ছে এ কস থিটা, থিটা মানে আলফা প্লাস বিটা, কমা বি সাইন থিটা, থিটা মানে সাইন আলফা প্লাস বিটা, এইটা একটা স্থানাঙ্ক হয়ে যাবে। আর কিউ বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এ কস আলফা মাইনাস বিটা, কমা বি সাইন আলফা মাইনাস বিটা, এইটা আসছে, এই দুটো স্থানাঙ্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দুটো স্থানাঙ্ক আসছে। এবার কি বলেছে, যে পি কিউ জায়ের সমীকরণ, এবার সিম্পল, আর কিছু ক্যালকুলেশন নেই, যে এই পি কিউ দুটো বিন্দু, এই দুটো বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, সেই জায়ের সমীকরণ দেখাতে হবে, একটা দেখাতে বলেছে। অতএব পি কিউ জায়ের সমীকরণ, পি কিউ একটা জ্যা, পি কিউ জায়ের সমীকরণ, পি কিউ জায়ের সমীকরণ যে কোনো দুটো বিন্দু বৃত্তের উপর যোগ করলে সেটা যাই হবে। ঠিক আছে, পি কিউ জায়ের সমীকরণ তাহলে হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস বি সাইন আলফা প্লাস বিটা বাই এক্স মাইনাস এ কস আলফা প্লাস বিটা, y minus y1 by x minus x1 is equal to y2 minus y1 by x2 minus x1, এই ফর্মুলা is equal to b sin alpha minus beta minus b sin alpha plus beta, আচ্ছা a cos alpha minus beta minus a cos alpha plus beta, এটা ফর্মুলা। ওকে, এবার দেখো এখানে বি কমন, এ কমন আসছে, y মাইনাস বি সাইন আলফা প্লাস বিটা বাই এক্স মাইনাস এ কস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু, এখানে চলে আসছে বি কমন, যদি চলে আসে কিসের সূত্র পড়ে যাচ্ছে, মাইনাস কমন নিলে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি, এই যে সাইন এ প্লাস বি যদি কমন নেই, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, টু সাইন এ কস বি মাইনাস টু সাইন আলফা কস বিটা। এখানে দেখো সাইন আলফা কস বিটা হচ্ছে প্রথমে সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, তাই তো, সাইন আলফা কস বিটা প্রথমেই আসছে, আবার ওখানে সাইন আলফা কস বিটা, এটা কেটে যাচ্ছে, তাহলে মাইনাস কস আলফা সাইন বিটা, সাইন আলফা প্লাস বিটা কমন নিলে এখানে এই যে বি কমন নিলে এটা চলে আসছে সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, আবার মাইনাস দিয়ে গুণ করে সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, এইটা হয়ে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে। ঠিক আছে, মাইনাস টু কস আলফা সাইন বিটা হয়ে যাচ্ছে। তো মাইনাস কমন নিলে সাইন আলফা প্লাস বিটা মাইনাসের সূত্র মাইনাস সাইন আলফা টু কস আলফা সাইন বিটা হবে।
টু কস আলফা সাইন বিটা। আর এইটার যে ফর্মুলা আছে এ কমন নিলে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি টু সাইন এ সাইন বির ফর্মুলা, টু সাইন আলফা সাইন বিটা। সাইন বিটা কেটে গেল, টু টু কেটে গেল, ঠিক আছে, সাইন বিটা কেটে গেল, টু টু কেটে গেল। এবার দেখো আমরা গুণ করছি বা কোনাকুনি গুণ করলে এদিকে এ সাইন আলফা আছে, এ ওয়াই সাইন আলফা মাইনাস এ বি সাইন আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি এক্স কস আলফা মাইনাসে প্লাস এ বি কস আলফা প্লাস বিটা। ঠিক আছে, এবার দেখো এই মানগুলো পুরোটাকে আমরা একদিকে নিয়ে যাচ্ছি, বা বি এক্স কস আলফা প্লাস এ ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু, এটা এ বি আছে, তাহলে কস আলফা প্লাস বিটা কস আলফা প্লাস সাইন আলফা প্লাস বিটা সাইন আলফা। ঠিক আছে, এটা দেখো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কস এ মাইনাস বির ফর্মুলা, তাই তো, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি কস এ মাইনাস বির ফর্মুলা। আমরা একটু মুছছি দেখো ওপরটা, যেটা আমাদের দেখাতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বি এক্স কস আলফা, তাহলে বি এক্স কস আলফা প্লাস এ ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু এ বি কস এ মাইনাস বি এর ফর্মুলা, মানে আলফা প্লাস বিটা মাইনাস আলফা ফর্মুলা, এটা আলফা আলফা কেটে গেল, বি এক্স কস আলফা বা প্লাস এ ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু এ বি কস বিটা পড়ে থাকছে, আলফা আলফা কেটে গিয়ে। এবার এ বি দিয়ে যদি আমরা উভয় দিকে ভাগ করে দিই, কি হয়ে যাচ্ছে, এ বিটা যদি এদিকে নিয়ে চলে আসি, বা এটা হয়ে যাচ্ছে বি এক্স বাই এ বি কস আলফা প্লাস এ ওয়াই বাই এ বি সাইন আলফা ইজ ইকুয়াল টু কস বিটা। অতএব বিবি কেটে গেলে এক্স বাই এ কস আলফা প্লাস ওয়াই বাই বি সাইন আলফা ইজ ইকুয়াল টু কস বিটা। এক্স বাই এ কস আলফা প্লাস ওয়াই বাই বি সাইন আলফা ইজ ইকুয়াল টু কস বিটা। এটাই প্রমাণ করতে বলেছে, দেখো এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণ করা হলো। তাহলে দীর্ঘ 11টা কমপ্লিট হলো, দীর্ঘ 11 পর্যন্ত কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, ফিরবো পরবর্তী ক্লাসে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, ফিরবো পরবর্তী ক্লাসে। তারপর আমরা অন্য একটা পার্ট শুরু করবো, ওকে, অন্য চ্যাপ্টার শুরু করব। তো উপপাদ্য কমপ্লিটের পথে ক্লাস 9 থেকে ক্লাস 12 সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, ওকে। প্রসেসটা দেখে নাও। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।